হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা ছোট্ট প্রশ্ন, ছোট্ট জিজ্ঞাসা কতগুলো মানুষকে আজকে যে হিলিয়ে দেবে তার কোনো ইয়ত্তা নেই। জানি না কারা কিভাবে নেবে বা কারা কিভাবে জিনিসটা রিয়াক্ট করবে, কিন্তু মায়েদের মন তো আজকে ভিজবেই, কি বলো? বাবাদের মন ভিজবে কিনা আমি বলতে পারি না, কিন্তু মা বাবা দুজন যে আলাদা নয়, দুটো যে আলাদা সত্তা নয়, একটা বাচ্চার কাছে যে মা বাবা কোনো পৃথক নাম নয়, মা আর বাবা যে একটা মিলিত সত্তা, আজকে আমরা এত প্রখরভাবে বুঝতে পারলাম। বিশ্বাস করো, কেউ মানবে কি মানবে না, আমি আমাকে হিলিয়ে দিয়েছে। জাস্ট আমি দেখছি একবার দুবার তিনবার, বিশেষ করো আমি অনেকবার দেখেছি। দেখে সত্যিকারের আমার ভেতরের অন্তরাত্মা যেন কেঁপে কেঁপে উঠেছে। এই জিজ্ঞাসা, এই প্রশ্ন, বাচ্চাটাকে কীভাবে, ছোট্ট জিজ্ঞাসাটা বাচ্চাটাকে কীভাবে কুড়ে কুড়ে খাচ্ছে দিনের পর দিন। অথচ তার কাছের লোক যারা এই 9-10 মাস ধরে তার পাশে রয়েছে, যারা তার মাকে তার পাশে আসতে দেয়নি, এখনও চাইছে না, তারা তাকে কন্ট্রোল করতে পারছে না, তার এই মনের অবস্থাটাকে সুস্থ অবস্থায় নিয়ে আসতে পারছে না, পারবেও না, পারা সম্ভবই নয়। এবার চলে আসি কী সেই জিজ্ঞাসা যা তোমরা মনে করছো বা যারা দেখোনি তাদের জন্য। আজকে রণদীপদের নন্দনকানন ভ্রমণের সেকেন্ড পার্টটা এসছে। কালকে আমরা ফার্স্ট পার্ট দেখেছি, আজকে সেকেন্ড পার্ট, এবং পুরো পার্টটাই আজকে নন্দনকাননের ওপরেই ছিল। সূর্য মন্দির তাদের ঘোরা হয়নি, অর্থাৎ কোনারক যেতে গেলে একটা টাইম আছে। বাইরে থেকে তুমি ইজিলি দর্শন করতে পারো, কিন্তু ভিতরে ঢুকে যে ঘোরাফেরা তার একটা শিডিউল আছে, টিকিট কাটতে হয় না? তাহলে অনেক আগে, বহু আগে, মানে আমি বলছি আমি ফার্স্ট গেছিলাম, তোমরা হয়তো সে সময়ের কথা ভাবতেও পারো না। 1982 সালে, বহু বছর আগে, 82 না 81 সালে। ওই সময় কোনারক যা ছিল আর এখনকার কোনারক, হেল হ্যাভেন ডিফারেন্স। আমি বহুবার গেছি না, প্রতিটা এজে গেছি বলতে পারো। তা বিয়ের পর বেশি গেছি, বেশি ঘোরাও আমার বিয়ের পর হয়েছে। যাই হোক, সেটা কথা না। সেই কোনারক এই কোনারকের মধ্যে কোনো মিল নেই। আর এখন তো অনেক বেশি মানে আলো টালো দিয়ে, মানে ওটাকে আরও বেশি প্রোটেকশান দিয়ে, সব জিনিসের স্থাপত্যটাকে যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য এখন তো সবসময়ই ওখানে কাজ চলে। ওদের কি বলে ওটাকে, গভর্নমেন্ট থেকে ওই মানে ওটা তো একটা বিশ্বের একটা সুন্দর দর্শনীয় স্থান, কাজে সেটাকে প্রোটেকশনের ব্যবস্থা গভর্নমেন্ট থেকেই নেওয়া হয়েছে। কাজে সবসময়ই আমরা যখনই গেছি, অনেক পরে বা রিসেন্ট গেলাম, তখনও কাজ হয়েই চলেছে, ওদের কাজের কোনো শেষ নেই। যাই হোক, সে হবে দীর্ঘ কত বছর, কয়েক হাজার বছরের পুরনো এই জায়গা, সেটা কথা না, ওদের দর্শন হলো না। এবং প্রন্দীপ বেশ হতাশাভাবেই বলল, কপালে না থাকলে কি হবে। এক্স্যাক্টলি, কপালে যদি না থাকে তোমার কিছুই হবে না, আর দর্শন বলে তো ব্যাপারই আছে। তারপরে ওরা অনেকটা টাইম নন্দনকাননে নিয়ে নিয়েছে। অত বড় জায়গা পুরোটা কভার করা যদি কেউ করতে হয় তাহলে সারাদিনই লাগে, সেই দিন আর অন্য কোথাও যাওয়া যায় না, সেই জন্য এতটাও কেউ ঘোরে না। হ্যাঁ, ওরা যেভাবে ঘুরেছে সেটা অনেকটা টাইম, ওই বাসের জার্নিটা ঠিক আছে, কিন্তু ওই যে ব্যাটারি গাড়ি নিয়ে ঘুরছিল না, ওতেই টাইমটা খেয়ে গেছে। কারণ অনেক বড় জায়গা, আমার এক্স্যাক্টলি কতটা একর নিয়ে ওই নন্দনকানন তৈরি হয়েছে আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। যখন গেছিলাম ওখানে লেখাই থাকে সব ডিটেলস, আর তাছাড়া গাইড নিলে তো সে বলতেই থাকে। ওই প্রথমবারই গাইড লাগে, তারপর গাইড ছাড়া দিব্যি ঘোরা যায়, সব ডাইরেকশন দেওয়া থাকে ওদের। এইবার বলি, সেই জন্য ওদের টাইমটা ওইখানে টেক হয়ে গেছে। প্লাস তারপর বেরিয়ে ওরা হোটেলে খেতে গেছে। তা হোটেলে যদি খেতে যাও তাহলে তো সেখানে আরও 1 ঘন্টা 1.5 ঘন্টার মামলা। তাহলে ঘুরতে তো মিনিমাম আমার যা মনে হয় 2-3 ঘন্টা তো লেগেইছে। তারপরে আরও ওখানে ড্রাইভ করে পৌঁছেছে, খুব সকালে নিশ্চয়ই বেরোয়নি। যাই হোক, এইসব করতে করতে 3টে বেজে গেছে, আর 6টার সময় তো সম্ভবত কোনোরকম বন্ধ হয়ে যায়, 6টা কি 7টা। যাই হোক, আমরা রাতের দিকে কখনো যাইনি, সেই জন্য আমরা সবসময় কোনোরকম আগে গেছি আর নন্দনকানন পরে গেছি, এই হয়েছে ব্যাপার। যাই হোক, ব্যাপারটা হলো ঘোরা হয় সত্যি, অত দূর গেলাম অথচ ঘুরতে পারলাম না বা ঢুকতে পারলাম না, এটা খুবই খারাপ ব্যাপার। তাহলে চলে আসি কি সেই প্রশ্ন। সত্যি তোমরা অবাক হবে, বা আমি না এত মিল খুঁজে পাই, তার জন্য আমি আমার মিলের গল্পটাও করতে আসি। এই যে ছোট্ট কিষাণু প্রতিটা পদক্ষেপে প্রশ্ন করছে, পশু পাখি জন্তু জানোয়ার বেদে, ওর মা কই, ওর বাবা কই, বা ওর বাবা মা কই, কোথায় ওর বাবা মা কোথায়। মানে ও জানে প্রতিটা প্রতিটা প্রাণের যে বাবা মা থাকে, এটা ও বুঝে গেছে। এটা হয় জানো তো, প্রতিটা প্রাণীর হয়। যেমন আমার মেয়ের হয়েছে, আমি সত্যি, আমার বাড়ির লোক এটা খুব ভালো বলতে পারবে। ও আবার বাবার থেকে মাকে বেশি খোঁজে।
কারণ বাবাকে তো দেখেছে, আমি বলে দিই কথাটা, কেন আমি বলছি সেটা বুঝতে পারবেন। বাবাকেও দেখেইছে, সবসময় থাকে। আর মা কই, ওর যেন মার প্রতি একটা অসম্ভব মানে আকর্ষণ। ওর মানে ওর প্রতিটা, ও তো এরমভাবে অত ছোটোবেলায় আমি কোথাও ঘুরতে নিয়ে যাইনি। ও 4 বছরের আগে আমি কোথাও নিয়ে যাইনি। সেই জন্য ম্যাক্সিমাম ওই ডিসকভারি চ্যানেল বা আম সামনে যদি গাছে কোনো পাখি দেখেছে বা কোনো বিড়াল দেখেছে বা রাস্তায় কুকুর দেখেছে, খুব ছোটো থেকে প্রশ্ন করতো, "মা, ওর মা কই?" আমাকে না, এমনকি যার কোলেই থাকতো তাকেই বলতো, "ওর মা কই?" মানে ও মনে করতো যে মা ছাড়া বাচ্চা থাকতে পারে না। ওর মা কই? ও একা ঘুরছে, ওর মা কই? ও একা ওখানে বসে আছে, ওর মা কই? পাশে তো ওর মা থাকবে না? কি জানি ওর কেন এই ব্যাপারটা, বাবা-মা কথাটা কিন্তু বলতো না। ও শুধু মা কই, মা কই, মা কই। তা এখানে কৃষাণু যেটা করছে সেটা বাবা-মা কই? খুব ভালো প্রশ্ন। ওর মনের মধ্যে যে কতটা দ্বন্দ্ব চলছে, যেহেতু ওর বাবা রয়েছে, আমি বুঝতে পারছি ওর মনে কেন প্রশ্নটা এসছে। ওর মা নেই, সেই জন্য ওর সবসময় মনে হচ্ছে যে সামনে যারা ওর রয়েছে, সে পশু পাখি, সাপ, ব্যাঙ, বাঘ, সিংহ, হরিণ, হাতি, যাই হোক না কেন, তাদের মা বাবা কই? মানে তারা কি বাবা মাকে ছাড়া রয়েছে? তাদেরও কি মা বাবা তাদের সঙ্গেই থাকে? তাদের কি শুধুই বাবা থাকে, মা নেই? এই প্রশ্নগুলো ওকে কুরে কুরে খাচ্ছে। এবং যেখানে কেন ওর মনে এই প্রশ্নটা, আরেকটা প্রশ্নতে আমরা বুঝতে পারলাম, যখন ওই বাঘের ওখানে গেছিল, তখন বলছে ওর বাবা মা বেঁচে আছে না মরে গেছে? ভাবতে পারো প্রশ্নটা? ওর বাবা মা বেঁচে আছে? মানে এইখানে আরেকটা জিনিস আমাদের পরিষ্কার হয়ে গেল, যে ওকে বোঝানো হয়েছিল যে ওর মা মারা গেছে, যেটা কিনা সৌমালি আমাদের বলেছিল। কথাটা মিথ্যে বলেনি, সৌমালি কথাটা মিথ্যে বলেনি। ও এটা কৃষাণুর মুখেই শুনেছিল, তার জন্যই বলেছিল। আর সেইটাই ওই ছোট্ট কিশোর মনে গেঁথে রয়েছে, তার জন্যই তো বলছে ওর মা বাবা বেঁচে আছে। মানে যদি কাউকে একা দেখেছে, তার পাশে তার মা নেই, বাবা নেই, তাহলে তার বাবা মা হয়তো বেঁচে নেই। মানে মা কোথাও চলে গেছে বা মা অন্য জায়গায় আছে, এইটাও ভাবতে পারে না। মা নেই মানে মা মারা গেছে, এটা ওকে বোঝানো হয়েছে। আর মার কাছে যেতে দিচ্ছে না তাকে, এটা তো বুঝতেই পারছে না। ওকে মার কাছে যেতে দেওয়া হচ্ছে না, এটাও বুঝতে পারছে না। কিন্তু যেদিন বোঝার আগেই যা হবার হয়ে যাবে, যাই হোক, যদি এরকম কোনো দিন আসে যে ও জিনিসটা বুঝতে পারে যে ওর মার কাছে যাওয়াটা কিভাবে আটকানো হয়েছিল বা ওকে যেতে দেওয়া হয়নি, ওকে ছাড়া হয়নি ওর মার কাছে, সেদিন ওর মনে কি ধরনের প্রতিক্রিয়া আসবে তোমরা ভাবতে পারো? এই যে বাবা যে ওকে আঁকড়ে রাখছে, যে ওকে বুকে কোলে রাখছে, যারা ওর পাশে থেকে ওকে ভালোবাসছে, তাদের প্রতি ওর ভালোবাসা, বিশ্বাসটা থাকবে তো? সেই বিশ্বাসটা থাকবে তো? আমি কন্ট্রোভার্সির বাইরে গিয়ে কথা বলছি ভাই। একটা ছোট্ট ছেলের কথা বলছি, এখানে কেউ কোনো হিংসা বিদ্বেষ রেখো না, জিনিসটা ভাবার। এটা আমাদের ভাবতে হবে যে ছেলেটা কষ্ট পাচ্ছে কেন, তার বাবা এটা, তার ঠাকুমা বা দাদু এটা বুঝতে পারছে না। তার মা তো চাইছে ছেলেটাকে, চাইছে না যে ওই ফ্যামিলি থেকে কেড়ে নিতে, কিন্তু ছেলেটার কাছে পেতে চাইছে। কেন সেটাকে আঁকড়ে রাখা হচ্ছে? ছেলেটা তো অসুস্থ হয়ে পড়ছে মানসিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে বোঝা যাচ্ছে। ওই একটু ছুটছে, একটু নাচছে, একটু খেলছে, একটু সমুদ্রে চান করছে, একটু বালিতে লাফাল, এটা তো করবেই, এটাও করবেই, কিন্তু ওর মনের জিজ্ঞাসা চলে যাচ্ছে না। তার জন্য রণদীপ বলছে কে ওকে বোঝাবে, কে ওকে সামলাবে, তাই না? কে ওকে বোঝাবে? কিভাবে বোঝাবে? মা বেঁচে থাকতে মার কাছে যেতে পারছে না, এটা বোঝানোর জিনিস? মা এতদিন তো ছড়ানো হয়েছিল যে মা ছেলেকে চায় না, মা প্রথম থেকে ছেলেকে চেয়েছে, তাকে দেওয়া হয়নি। এইটা যখন জনসমক্ষে পুরো বিশ্বাসযোগ্যভাবে চলে আসবে, তখন কোথায় রণদীপ মুখটা লুকাবে? দেখেছো রণদীপের মুখটা? তোমরা দেখতে পাচ্ছ? আমি তো বুঝতে পারছি। তোমরা বলবে গরমে, শ্রান্তিতে, ক্লান্তিতে এইরকম মুখ, কিন্তু ও গভীর চিন্তায় রয়েছে। দেখেছো মুখে কোনো মুখে দাড়ি রয়েছে এবং সেটা শেভ করারও কথাও মনে থাকছে না ওর। ও শুধু দিনগুলোকে কাটাচ্ছে, ও শুধু সময়গুলো স্পেন্ড করছে এবং গভীর দুশ্চিন্তায় রয়েছে। কেন এত যন্ত্রণা কিসের? বাচ্চাটার কষ্টটা বুঝেও তো অনেক মা বাবা অনেক কিছু করে। এমন নয় যে বাবা বাবা থাকবে না, মা মা থাকবে না, দাদু দাদু থাকবে না, ঠাকুমা ঠাকুমা থাকবে না, পরিচিতিই বদলে যাবে, এমন তো নয়। কেন ছেলেটাকে, বাচ্চাটাকে সুস্থ পরিবেশ দেওয়া হচ্ছে না? হ্যাঁ, বুঝলাম মা বাচ্চাটাকে চায় না, অ্যাকসেপ্টেবল। এরপরে যেটা হচ্ছে সেটা অ্যাকসেপ্টেবল, কিন্তু যেটা দেখতে পাচ্ছি, মা চাইছে, প্রবলভাবে চাইছে, প্রতিদিন প্রতিক্ষণ সে ক্রমশ নিজের সঙ্গে লড়াই করছে। যে সময়টা ছেলে ছাড়া আছে, কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। কেউ কি বুঝছো না? ওর এই অবস্থার সবাই রসিকতা, ঠাট্টা ওড়াচ্ছ, ইয়ার্কি করছো, অন্য একটা লোকের সঙ্গে তার নাম জড়িয়ে দিচ্ছ, যে যে বারবার বলছে
যে যার সঙ্গে আগে কোনো সময় একটা সম্পর্ক স্বীকার করেছিল, আজ কোনো সম্পর্ক নেই সেটাও স্বীকার করছে, তবু কেউ বিশ্বাস করছে না। কেন? জোর করে কাউকে কেন জুড়ে দেওয়া হচ্ছে কারোর সাথে? কেন? এই কেনর উত্তরটা কে দেবে? এই নোংরামি ছড়িয়ে কি হচ্ছে? আজ মাকে বাজে বলছি, আজ বাবাকে বাজে বলছি, আজ ঠাকুমাকে বাজে বলছি, আজ দিদাকে বাজে বলছি। কার ভবিষ্যৎটা গোল্লায় যাচ্ছে? ওই বাচ্চাটার তো। বাচ্চাটার কথা কেউ কিন্তু ভাবছে না। এই প্রশ্নটাই আমি সেদিন লাইভে তুলেছিলাম যে বাচ্চাটার ভবিষ্যতের কথা কে ভাবছে? পয়সা থাকলেই ভবিষ্যৎ সুরক্ষিত হয় না। মেন্টালিটি যদি নষ্ট হয়ে যায়, সুস্থ মানসিকতা যদি না তৈরি হয়, তাহলে সে বাচ্চা কিভাবে একটা সুস্থ সমাজ মধ্যে থাকতে পারবে বা নেক্সট ভবিষ্যৎটা সুস্থভাবে নিজের গড়ে তুলতে পারবে? কেউ ভাবছে না, কেউ ভাবছে না। জাস্ট যার মতো এনজয় করে যাচ্ছে লাইফটাকে। ভাবছে কিভাবে একটা বাচ্চার কাছ থেকে মাকে সরিয়ে দেওয়া যায়, কিভাবে বাচ্চাটাকে নিয়ে আমার জিতেছি, আমি হারিনি, আমার জয় হয়েছে, এইটা ইয়ে করা যায়। কি হার জেতার ব্যাপার? একটা বাচ্চা তার মাকে ভাবে, এটা কি বাচ্চার বাবা হেরে যাবে সেখানে? এটা কি সম্ভব? বাচ্চাটার জেতা, বাচ্চাটার ভবিষ্যৎ, বাচ্চাটার সুস্থ পরিবেশ, বাচ্চাটার চাওয়া পাওয়া এখানে একদম নগণ্য হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকের কাছে। তার বাবা ঠাকুমার কাছে যদি নগণ্য হয়, তাহলে আর ক্রিয়েটারদের দোষ দিয়ে কী হবে? তারা তো যার হয়ে বলছে সেই চাইছে এইসব কথা বলুক। আমি তো কোনো ক্রিয়েটারকে দোষ দেবো না, একজনকেও দেবো না। কারণ যারা করছে তারা কারোর স্বার্থে করছে, তাই সে বলেছে বলে করছে, এছাড়া আর কোনো কথা নেই। এই ছোট্ট জিজ্ঞাসাটা যেদিন বড় প্রশ্ন হয়ে তার বাবার সামনে দাঁড়াবে, যে তুমি তোমার মা বাবার সঙ্গে সারাটা জীবন কাটিয়ে গেলে, আমি কি অপরাধ করেছিলাম যে মা আমাকে চাওয়া সত্ত্বেও মাকে আমার কাছে দেওয়া হয়নি বা মার কাছে আমাকে দেওয়া হয়নি? এমন তো নয় তার জন্য বাবা তোমার কাছে আমি আসতে পারতাম না। এই প্রশ্নটার উত্তর কি দেবে সত্যনদীপ? আমি বলছি না বাচ্চাটা যাবে না মার কাছে, সেটা কথা নয়, কিন্তু এই যে কতগুলো দিন, কতগুলো ক্ষণ এই যে বাচ্চাটা তার মাকে ছাড়া রইল, এই কয়েকটা সময়ের প্রশ্নও কিন্তু এক না একদিন তার বাবাকে দিতে হবে, তার ছেলেকে দিতে হবে। আমাদের তো ছেড়ে দেয়, আমাদের তো প্রদীপ সেভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দেবে কেন? দেবেও না, ও বলবেও না, ও যেটা করার করবে। অ্যাকচুয়ালি যখন দরকার হবে তখন ও চুপই করে থাকবে, নিজেকে অসহায় দেখাবে, দুর্বল দেখাবে, কিছু করার নেই বলবে। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে একটা মা বাচ্চা মিলনের ব্যাপার। সেটা যেটা হবে আমরা দেখতেই পাবো, যদিও এইসব নিয়ে কোনো কথা এখন হওয়া বারণ, ওয়াইটি গ্রাউন্ডে বলতে বারণ করা হয়েছে, তাই বলা হবে না। কাজেই সত্যিকারের যেদিনকে আমরা এর রেজাল্টটা দেখতে পাবো সেদিনই এটা নিয়ে কথা বলতে পারবো। তবেই প্রশ্নটা প্রচণ্ডভাবে আমাকে নাড়া দিয়েছে, আমার মনে হয় প্রত্যেককেই নাড়া দেবে। এবং যারা প্রদীপের পক্ষে কথা বলছে তারা এর জন্য টিনাকেই দুষে যাবে, বলবে বাচ্চাকে ছেড়ে কেন এসছে, বাচ্চাকে। তারপরে যে মা বাচ্চাকে বাবার জন্য গলা ফাটিয়ে ফেলছে, সেটার জন্য কেউ কোনো কথা তুলবে না। হ্যাঁ, তখন বলবে কেন তোমার পুরনো প্রেমিকের কাছে যাও, কেন তোমার পুরনো প্রেমিক তোমাকে সময় দিচ্ছে না, হ্যান দিচ্ছে না, ত্যান দিচ্ছে না, এইসব শুরু হয়ে যাবে। হ্যাঁ, আর যারা আমরা আছি প্রথম থেকে বলে যাচ্ছি যে মা বাচ্চাকে চেয়েছিল, মা বাচ্চাকে চেয়েছিল, দেওয়া হয়নি, কারণ তার বাবা বাচ্চাটাকে ছাড়লে তার ব্লগিং লাইফটা নষ্ট হয়ে যেত। সে করতো কি নিয়ে? তাকে দেখতো কেন দর্শকরা? সে সিম্প্যাথি কার্ড খেলতো কীভাবে? এই বাচ্চাটা ছাড়া তো সম্ভবই ছিল না। কারণ ট্রাম্প কার্ড বলতে যেটা বোঝায় সেটা তো বাচ্চাটাই ছিল। কারণ তার মাকে বেচবো বাচ্চাটাকে দেখিয়েই না। বাচ্চার সঙ্গে যদি মা থাকে বা মার সাথে যদি বাচ্চা থাকে, তাহলে মাকে কী করে বেচবো বলো তো? কারণ মা তো তার দুধের শিশুটাকে নিয়ে গেছে বা নিয়ে যেতে পেরেছিল, এটাই আমরা ধরে নেব। যে যাই হোক, মা বা তার হাজব্যান্ডের সঙ্গে থাকতে পারছে না, কিন্তু তার ছেলেটাকে নিয়ে আসছে, যেটা আমরা চাইছি, যেটা সবাই মানে চাইবে আর কি, আমার এটাই মনে হয়। কিন্তু তারা যেভাবে দেখেছিল, যারা যেভাবে ভেবেছিল, তারা সেভাবেই দেখতে চাই আর ভাবতে চাইবে, চেঞ্জ করবে না নিজেদের। কাজেই পরবর্তী ক্ষেত্রে যখন চাইতে বসেছে তখন তাদের টনক নড়েছে, এবং তখন এরা ভাবছে এই যদি হয় তাহলে তো তাদের এতদিন ধরে যা বলেছে কথাগুলো সব মিথ্যে হয়ে যাবে। কাজেই তারা সেই জায়গায় ঠিক থাকার জন্য অন্যভাবে কেসগুলোকে বলার বা ঘোরাবার বা বোঝাবার চেষ্টা করছে ভিউয়ার্সদের। কিন্তু আসল জিনিসটা অন্য। যখন রেজাল্টটা আমাদের সামনে আসবে তখন সেই জিনিসটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি কী বলতো, টনদীপের মতো তো টিনা নয়, তার জন্য ও কোনো জিনিসটাই ভিতরের ব্যাপার বা ভিতরের কোনো প্রসঙ্গ, ওদের শ্বশুরবাড়ির ভেতরের কথা ও বার করতেও চায় না, পাবলিকলি আনতেও চায় না। এইটুকু তোমরা বুঝতে পেরেছো। 5টা বছর ওখানে থেকেছে, অনেক কিছু ও জানে, কিন্তু বলে না। কেন বলে না? কারণ ওর মনের ভেতরে সেই শিক্ষাটাই নেই যে আমি পারিবারিক কেচ্ছা বেচবো। আজ অব্দি দেখেছো কেউ ওকে পারিবারিক কেচ্ছা বেচতে?
ও কিন্তু বেচেনি, ও যেটুকু প্রথম দিকে করেছিল নিজেকে প্রোটেক্ট করার জন্য করেছিল, দু একটা কল রিভিল করেছিল, কারণ তখন অব্দি ওর মানে ধারণা ছিল ও সংসারে ফিরে যেতে পারবে, ও সংসারটা হয়তো বা ফিরে পাবে। কিন্তু যত দিন গেছে, সময় গেছে, ওই 1-1.5 মাসের মধ্যেই বুঝতে পেরেছে যে জটিলতা কোথায় গিয়ে পৌঁছেছে, ওর পেছনে কী কী গুল খিলানো হয়েছে, কী কী প্ল্যান করা হয়েছে, ও ততদিনে বুঝতে পেরে গেছে। তখন আর কিছু করার নেই, ওর নিজেকে তৈরি করতে, এসবের জন্য তৈরি হতে কিছুটা সময় লেগেছে। এইটুকু সময় তো সবাই আমরা ওকে দিতে পারি, তারপরে তো ঘুরে দাঁড়িয়েছে। এখন তো যেটা ধরেছে বা যেভাবে চলছে বা যে লিগ্যাল টিম ওকে প্রোটেকশন দিচ্ছে, ওর কাজে হেল্প করছে, সেটা আমাদের রেজাল্টই বলে দেবে, বলে না পরিচয়, আমরা সবাই জানি। কাজেই সেই দিনটা, সেই ঘন্টার অপেক্ষা আমাদের কিছুটা হলেও করতে হবে, কারণ যেহেতু আমরা কোনো খবর জানলেও বলতে পারছি না বা জানতেও পারছি না বলতে পারো, কাজেই সেই সময়টা অপেক্ষায় আমরা সবাই আছি। বাচ্চাটাকে দেখে সত্যি আমার মনে হচ্ছে ওই কণটা যত তাড়াতাড়ি পারুক তত তাড়াতাড়ি চলে আসুক, বাচ্চাটা বাঁচুক। আমার সঙ্গে তোমরা একমত কিনা অবশ্যই জানিও। রণদীপের ভিডিও দেখে আজকে আমার এইটুকুই রিয়াকশান তৈরি হয়েছে, বাদ বাকি ওর ঘোরাফেরা খাওয়া দাওয়া নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসবো ভাই। এই নিয়ে আর আমি এখন কিছু বলতে চাইছি না, সত্যি আমি খুব ভারাক্রান্ত অবস্থায় রয়েছি আজকে বাচ্চাটাকে দেখে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিওর ওয়েট করো, নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশনটা অন করে দিও। টাটা, বাই।